সীমান্ত এলাকায় যেখানে হিন্দু কম সেখানে তাদের অস্ত্র রাখতে দেওয়া হোক, দাবি শুভেন্দুর। জীবনে শুধু একটা কাজই বাকি ছিল, বিয়ে করা নিয়ে ফুরফুরে মেজাজে জবাব দিলীপের। আরজিকর আন্দোলনে টাকা তুলে ৯-৬ অনিকেতদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কি বলল আদালত। প্রথম পরীক্ষায় পাশ রাজ্য, লাভের গুড় আদেও পাবে চাকরিহারারা। নিজের চরকায় তেল দিন, এবার পশ্চিমবঙ্গ নিয়ে মুখ খুলতে ইটের বদলে পাটকেল খেল বাংলাদেশ। দিলীপ ঘোষের বাড়িতে তাবড় বিজেপি নেতারা, বিয়ে নিয়ে বিতর্ক প্রসঙ্গে কি বললেন সুকান্ত। মাত্তা ব্রাদার্সে ভয়াবহ আগুন, পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন ঢাকল কালো ধোঁয়ায়। সম্প্রতি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় ছড়িয়ে পড়া হিংসায় উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু সম্প্রদায়ের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অনুমতির দাবি জানিয়েছেন। তার বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় যেখানে হিন্দু জনসংখ্যা ২০% কম সেখানে বৈধ অস্ত্র লাইসেন্স দেওয়া উচিত। তিনি বলেন, বিএসএফ এবং সিআরপিএফ সবসময় উপস্থিত থাকে না। কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলের মতন মডেল মুর্শিদাবাদেও অনুসরণ করা উচিত। মুর্শিদাবাদে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া হিংসায় ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন কিশোরও রয়েছে। শামশেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার মুখ্যমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছে। এই হিংসাত্মক ঘটনার মধ্যে ধুলিয়ানে একটি বেসরকারি হাসপাতাল এবং শপিং মলে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের পরিবারের ওপরেও হামলার অভিযোগ রয়েছে। এমনকি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের অফিসেও হামলা চালানো হয়েছে। বর্তমানে শান্তি ফেরাতে বিএসএফ সক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সফর শেষে অবশেষে সংসার জীবনে পা রাখতে চলেছে রাজনীতির চাচা ছোলা ভাষায় পরিচিত মুখ দিলীপ ঘোষ। শুক্রবার রাজারহাটে নিজের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনি বিবাহে আবদ্ধ হবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। এ বিষয় নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও অবশেষে দিলীপ নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, এই জীবনে সব করেছি, শুধু একটাই কাজ বাকি ছিল। জানিয়েছেন, মায়ের ইচ্ছায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মা পুষ্পলতা বরাবরই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। আদরের নারুকে, যা দিলীপ ঘোষের ডাক নাম, সারা জীবন কে দেখবে এই ভাবনাই ছিল মায়ের মনে। রিঙ্কু মজুমদার, যার সঙ্গে দিলীপের বিয়ে হতে চলেছে, বলেছেন, আমরা নিজেরাই নিজেদের অভিভাবক, নিজেদের সম্মতিতেই সামাজিক বন্ধনে আবদ্ধ হচ্ছি। জানা গিয়েছে, রিঙ্কুকে বেশ পছন্দ দিলীপের মায়েরও। শুধুই পরিবার নয়, রাজনৈতিক মহলেও এই বিয়ে নিয়ে চলছে আলোচনা। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ কুনাল ঘোষও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুরোধ করেছেন এখানে রাজনীতি খুঁজবেন না। ৬১ বছরের দিলীপ ঘোষের এই বিয়ে নিঃসন্দেহে তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিয়ের ফলে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, আগের মতোই রাজনীতি চলবে। আজ সন্ধ্যায় হবে সেই বহু প্রতীক্ষিত আইনি বিবাহ। পরিবার, বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই বিশেষ অনুষ্ঠান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। অনিকেত মাহাতো সহ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল আদালত। অনিকেত মাহাতো সহ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্যক্তি। কয়েকজন জুনিয়র চিকিৎসক জাস্টিস ফর আরজিকর বলে বাজার থেকে টাকা তুলছে অভিযোগ ছিল তার অভিযোগ ছিল, আরজিকর কাণ্ডে আন্দোলনের সময় সাধারণ মানুষের থেকে টাকা তুলে সেই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। রাজুর দাবি ছিল তিনিও ৫,০০০ টাকা দিয়েছিলেন, যার কোনো রসিদ তিনি পাননি। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে এফআইআর করার আবেদন জানান তিনি। রাজু ঘোষের দাবি ছিল, জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, টাকা নয় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হোক। এই মামলায় আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করেছিল বিধাননগর পুলিশ। আদালত তার সেই আবেদনের ভিত্তিতে পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ সেই রিপোর্ট জমা দেওয়ার পর এবার রায় দিল বিধাননগর মহকুমা আদালত। রায় দেওয়ার সময় বিচারক বলেন, অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
তাই এফআইআর রুজু করার যে আবেদন করা হয়েছে তা খারিজ করা হলো। এই মামলায় আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করেছিল বিধাননগর পুলিশ। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 7 সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেট। যদিও শুরু থেকেই অনিকেত স্পষ্ট করে দিয়েছিলেন এই টাকা তোলার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। এবার আদালতও আবেদন খারিজ করল। শিক্ষা নিয়োগ দুর্নীতির টানাপোড়েনের মাঝখানে অবশেষে কিছুটা স্বস্তির বাতাস। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের নির্দেশ, অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা আপাতত কাজে ফিরতে পারবে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, সত্যিকারের স্বস্তি পেলেন কারা? শীর্ষ আদালতের 3রা এপ্রিলের রায়ে বাতিল হয়েছিল হাজার হাজার শিক্ষকের প্যানেল। সেই ধাক্কায় পথে নামেন চাকরিহারারা। শুরু হয় আন্দোলন, দাবি ওঠে ন্যায্যতার। রাজনৈতিক উত্তাপও চরমে পৌঁছয়। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও খুব কমেনি চাকরি হারাতে। এদিকে শিক্ষক শূন্য স্কুলগুলির চাপে হাঁপাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। পঠন পাঠন ব্যাহত। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় 31শে মের মধ্যে হলফনামা, 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্নের নির্দেশ। তবে চাকরি ফিরে পাওয়া শিক্ষকেরা স্বস্তির বদলে বলছে, ভেন্টিলেশনে থাকা রোগীর মতন আমাদের পরিস্থিতি। যোগ্যতা প্রমাণে বারবার পরীক্ষা দিতে বাধ্য হওয়াকে অনেকেই দেখছেন মানসিক অত্যাচার হিসেবে। আন্দোলনকারীদের মতে, অযোগ্যদের দ্রুত বরখাস্ত না করলে এই বিভ্রান্তি চলতেই থাকবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকের মতে এই সামাজিক স্বস্তি তৃণমূলের স্থায়ী রাজনৈতিক লাভ। দলীয় নেতাদের কণ্ঠেও জয়ের উচ্ছ্বাস স্পষ্ট। তবুও প্রশ্ন থাকেই, রিভিউ পিটিশন কোথায়? চাকরিহারাদের স্থায়ী সমাধান কি আদেও আসবে, নাকি সাময়িক স্বস্তির ছায়ায় রাজনীতি চালিয়ে যাবে নিজের ছন্দে? বাংলায় ওয়াকফ প্রতিবাদে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার বহু এলাকায়। সেই ঘটনা নিয়ে ঢাকার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের সমালোচনা করে বলেছে, প্রতিবেশী দেশের উচিত আগে নিজেদের বাড়ির উঠোনে নজর দেওয়া, যেখানে জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বিক্ষোভের জেরে সেই জেলায় অন্তত 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হামলার পর এলাকায় শান্তি ফেরাতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির পরই পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের মন্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই, যে ঘটনার জেরে প্রাণহানি এবং সম্পত্তিহানি হচ্ছে। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর্জি জানাচ্ছি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংসতা সম্পর্কে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটি প্রচ্ছন্ন এবং ভুল প্রচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ডের অপরাধীরা বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের উচিত অপ্রয়োজনীয় মন্তব্য এবং নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া। বঙ্গ রাজনীতির সব থেকে আলোচিত ঘটনা এখন দিলীপ ঘোষের বিয়ে। ষাটোর্ধ্ব বিজেপি নেতা আজ বিয়ে করছেন 51 বছর বয়সী রিঙ্কু মজুমদারকে, যিনি নিউটাউনের মহিলা মোর্চার নেত্রী। জানা যাচ্ছে দিলীপ ঘোষই তাকে রাজনীতিতে এনেছিলেন। বিয়েকে ঘিরে রাজনীতির অন্দরমহলে এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আরএসএস এর প্রাক্তন প্রচারক হয়ে কিভাবে দিলীপ ঘোষ বিয়ে করছেন? এই বিতর্কে জল ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলে, দিলীপ ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার পরে আরএসএস এর প্রচারক পদ থেকে অব্যাহতি পেয়েছে। এমনকি তিনি লালকৃষ্ণ আডবাণী সহ আরো বহু নেতার উদাহরণ টেনে বলে, প্রচারক থেকেও পরে অনেকেই সংসার পেতেছে। তৃণমূলের কিছু সমর্থক এই বিয়েকে রাজনীতি থেকে অবসর হিসেবে দেখলেও সুকান্ত বলে, দিলীপ ঘোষ এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ, ভবিষ্যতেও তেমনই থাকবে বলেই তাঁর আশা। বিয়ের জন্য ফুল, ধুতি এবং মিষ্টি উপহার দিয়েছেন সুকান্ত সহ
বহু বিজেপি নেতা। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে প্রমুখ দিলীপকে শুভেচ্ছা জানিয়েছে। সুকান্ত জানান, এই বিয়ে শুধুই ঘনিষ্ঠ মহলে হচ্ছে, আইনি এবং বৈদিক মতে। দিলীপের মা পুষ্পলতা ঘোষ এই বিয়েতে অত্যন্ত খুশি। রাজনীতির ময়দানে রণচণ্ডী দিলীপ ঘোষ এবার জীবনের নতুন ইনিংস শুরু করছেন। সঙ্গী রিঙ্কু মজুমদার। মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে অনেকেই পাশের জেলা মালদহে আশ্রয় নিয়েছেন। ঘর ছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। শুক্রবার দুপুরে সেই আশ্রয় শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আশ্রয় শিবির ঘুরে দেখেন তারা, কথা বলছে ঘর ছাড়াদের কয়েকজনের সঙ্গেও। কমিশনের সদস্যরা আশ্রয় শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘর ছাড়ারা। শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পারলালপুর হাই স্কুল। কাউকে ভিতরে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। আটকে দেওয়া হয় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয় স্বজনদেরও। কমিশনের সদস্যরা বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন ঘর ছাড়াদের একাংশ। পুলিশ সূত্রে যদিও খবর, জাতীয় মানবাধিকার কমিশনের পর ওই স্কুলের অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে পারেন মহিলা কমিশনের সদস্যরা। সেখানে যাওয়ার কথা রাজ্যপাল সিবি আনন্দ বোসেরও। এই সব কিছু মাথায় রেখেই নিরাপত্তা কড়াকড়ি বলে পুলিশ সূত্রে খবর। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামশেরগঞ্জ সহ কিছু অঞ্চলে। সেই গোলমালে ৩ জন নিহত হন। ঘটনার তদন্তে বুধবার সিট গঠন করেছে পুলিশ। অশান্তির জেরে সাময়িকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘর ছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগী হচ্ছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়ি এবং দোকানের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। ভর দুপুরে পার্ক স্ট্রিটের মিষ্টির দোকানে আগুন। ঠিক দুপুর 12:40 নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের একতলায় একটি মিষ্টির দোকানে লাগে আগুন। মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টি ইঞ্জিন। জানা গিয়েছে, কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সে আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। এখনো আগুন জ্বলছে ভিতরে। কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পার্ক স্ট্রিটের কুইক ম্যানসনের এই বিল্ডিং এ একাধিক দোকান রয়েছে। কোনো দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিএমজি টিম। এই বহুতলের ওপরে অফিস এবং আবাসন রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্ক স্ট্রিটের এই ম্যানসনে। দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে স্থানীয় পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিক সহ দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে। আগুনের শিখা বাইরে না দেখা গেলেও কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। মাস্ক পরে দমকল কর্মীরা নেভানোর চেষ্টা করেন। গতকাল রাতেও দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে ভয়াবহ আগুন লাগে। যাত্রীদেরকে ভেতর থেকে টেনে নামিয়ে বের করা হয়। বাসে লাগা আগুনে ব্রিজেরও ক্ষয়ক্ষতি। ব্রিজের গার্ডারে আগুন লেগেছে। ব্রিজের উপর থেকে আগুন ছিটকে পড়ে ব্রিজের নিচে কয়লা ডিপোতে এবং তাতেও আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবনহানি না ঘটলেও ব্রিজের ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে ব্রিজের উপর সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।